হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম, মন ভরা ভালোবাসা। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবগত রয়েছো যে এমআর ফিজিক্স চ্যানেলে তোমাদের এই ছোট্ট এমআর স্যার তোমাদের যে ফোর্থ সেমিস্টারের পুরো ক্লাসগুলো বা প্রত্যেকটা চ্যাপ্টারের যে ভিডিওগুলো করে দেওয়ার যে দায়িত্ব নিয়েছিল, সেই ভিডিওর প্রতি তোমরা কাঙ্ক্ষিত ছিল, সেটা আমি বুঝতে পেরেছি। এবং তারই একটা ফলস্বরূপ হিসাবে তরঙ্গের ব্যতিচার বা আমাদের যে আলোর যে ব্যতিচার, এই চ্যাপ্টারের উপরে একটা গুরুত্বপূর্ণ যে টপিক, যেটা 2026 সালের পরীক্ষায় চলে এসছে এরকম মনে করতে পারো, সেটা হচ্ছে প্রতিসরণের সূত্রাবলী। এর প্রমাণ, সেই টপিকসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আশা করি তোমরা ভিডিওটাকে সম্পূর্ণ স্কিপ না করে কমপ্লিটলি ভাবে দেখবে, এবং দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধবদের মধ্যে দ্রুত গতিতে শেয়ার করবে এবং পাশে থাকবে। চলো শুরু করা যাক। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে একটা প্রতিসারক তল, আর এখানে যে দুটো আলোক রশ্মি আসছে আমরা নিজের মতো করে নাম দেব। এই আলোক রশ্মিটা বোঝাচ্ছে যে অসীম দূরত্ব থেকে আসছে, কারণ আমরা জানি যে অসীম দূরত্ব থেকে যদি কোনো আলোক রশ্মি আসে তাহলে তাকে প্যারালাল হিসাবে কিন্তু ধরা হয়। যেহেতু এরা প্যারালাল, তাই আমরা বলতে পারি যে এরা কোথা থেকে আসছে, অসীম দূরত্ব থেকে আসছে। আসার পর প্রতিসরণের নিয়ম অনুযায়ী আমরা জানি আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে প্রবেশ করবে, যখন মাধ্যম চেঞ্জ করবে, এটাকে ধরে নিচ্ছি ঘনমাধ্যম, আর এটা আমি ধরে নিলাম কি লঘু মাধ্যম। এই লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমি ধরছি মিউ1, আর এই মাধ্যমের প্রতিসরাঙ্ককে ধরছি আমি কত, মিউ2। আলোক রশ্মি যখন লঘু থেকে ঘনতে প্রবেশ করবে তখন অভিলম্বের দিকে সরে আসবে, এরকম সরে আসবে। একই রকম ভাবে এখানে যখন আসবে তখন এইদিকে একটু কিন্তু সরে আসবে। যদি এই রশ্মি দুটো প্যারালাল হয় তাহলে এই রশ্মি দুটো কি হবে, প্যারালাল হবে। আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি রশ্মির নাম দিলাম, এটাকে আমি বলছি M1A, আর এটাকে বলছি আমি কত, M1 ড্যাশ। এটাকে বললাম কত, M2F, আর এটাকে বললাম কত, M2 ড্যাশ। আমি নাম দিয়ে দিলাম নিজের মতো করে। তাহলে AF হচ্ছে একটা প্রতিসারক তল হিসেবে আচরণ করবে। টোটাল প্রতিসারক তলটাকে আমি ধরলাম X ইন্টু ওয়াই। কি ধরলাম আমি, XY হচ্ছে প্রতিসারক তল, যার উপর দুটি আপতন বিন্দু হচ্ছে A আর F। আমরা জানি প্রতিসরণের সূত্র এটাই বোঝায়, সাইন আই বাই সাইন আর, সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু মিউ2 বাই। এটা যদি আমরা প্রমাণ করতে পেরে যাই তাহলে আমাদের প্রতিসরণের সূত্র কমপ্লিট হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে প্রতিসরণের সূত্রের ক্ষেত্রে আমরা জানি যে একটা আলোক রশ্মি এইভাবে আসছে আর এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এটাকে বলা হয় প্রতিসরণ কোণ, আর এটাকে বলা হয় আপতন কোণ। এটা তো নর্মালি যদি আমি এখানে আপতন কোণ নিই আর এটাকে যদি প্রতিসরণ কোণ বলে দিই তাহলে তো প্রমাণ এমনিতে হয়ে গেল, প্রমাণ করার কোনো ব্যাপার থাকলো না। তার জন্য আমরা যেহেতু প্যারালাল রশ্মি, যদি কোনো প্যারালাল রশ্মি কোনো প্রতিসারক তলে পড়ে তাহলে একটা রশ্মি যে কোণে আপতন হবে, এই রশ্মির প্রতিসরণ কোণ যা হবে এই রশ্মির প্রতিসরণ কোণটা তাই হবে। তাহলে আমি ধরে নিচ্ছি যে এর আপতন কোণটা হচ্ছে আই, আর এর প্রতিসরণ কোণটা হচ্ছে কত, আর ধরলাম। তাহলে একটার আপতন নিলাম, অপরটার প্রতিসরণ নিলাম, দিয়ে যদি আমরা প্রমাণ করতে পারি এরা সমান, তাহলে আমাদের ইকুয়েশনটা প্রুভ হয়ে যাবে। কারণ আমরা এখানে নেব না, কারণ এখানে নিলে তো নর্মালি প্রতিসরণের সূত্র হয়ে যায়। তাহলে প্যারালাল যেহেতু রয়েছে, তাহলে একটার আপতন নিলাম আর একটার প্রতিসরণ নিলাম, যদি এই আই আর এই আর যদি এই সূত্রকে মেনটেন করে তাহলে আমরা বলবো প্রতিসরণের সূত্র প্রমাণিত। এখন আমার কাছে প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে একটা আলাদা মিডিয়াম, এটা হচ্ছে একটা আলাদা মিডিয়াম। এই মিডিয়ামে আলোক রশ্মি যে ভেলোসিটিতে যাচ্ছে সেটা হচ্ছে c1, এই মিডিয়ামে যে ভেলোসিটিতে যাচ্ছে সেটা হচ্ছে c2। আমরা প্রতিসরণ চ্যাপ্টারে ভালো করে শিখে এসেছি মিউ সমান শূন্য স্থানের আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তো যদি আমি মিউ1 বলি তাহলে শূন্য স্থানের আলোর বেগ তো c, আর ওই মাধ্যমে আলোর বেগ কত, c1। একই রকম ভাবে যদি মিউ2 সমান বের করি তাহলে c বাই তাহলে কত হচ্ছে c2। তাহলে অতএব মিউ2 বাই মিউ1 সমান তাহলে কত হবে, c1 বাই তাহলে কত আসবে, c2। কাটাকাটি করে থাকবে, এটা রাফ করে রাখলাম। ভাষা আমরা কিছু লিখবো না, আমাদের যেটুকু কাজ সেটুকু আমরা করব। আমরা দেখতে পাচ্ছি দুটি আপতিত রশ্মি, একটা হচ্ছে M1A আর একটা হচ্ছে M2F। যখন আমি করলাম কি, এখানে লম্ব অঙ্কন করলাম, আপতিত রশ্মির উপর লম্ব অঙ্কন মানে 90 ডিগ্রি, এই আপতন বিন্দুতে এখানে যদি 90 ডিগ্রি অঙ্কন করি তাহলে 90 ডিগ্রি অঙ্কন করে আমরা এর উপর 90 ডিগ্রি অঙ্কন করলাম ধরে নেই। তাহলে এইটুকু টোটাল কোণটার মান কত, 90 ডিগ্রি। এইটুকু কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এইটুকু কোণ কত হবে, 90 ডিগ্রি একান্তর কোণ। তাহলে আমরা বলতেই পারি যে যদি এই কোণটাও যদি 90 ডিগ্রি হয়, যদি এই কোণটাও যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কি একটা তরঙ্গ মুখ নয়?
এই তরঙ্গ মুখটার নাম কি? এটাকে বলা হয় আপতিত সমতল তরঙ্গ মুখ। আপতিত সমতল তরঙ্গ মুখ, সমতল তরঙ্গ মুখ। কারণ একটা জিনিস আমরা জেনে রাখবো যে এটা যেহেতু আপতিত রশ্মি, তার ক্ষেত্রে এই তলটা সর্বদা সমদশায় রয়েছে। কারণ এখানে দশার মান 90, এখানেও দশার মান কত? 90। তাহলে যদি এদের দশার মান যদি 90 হয়, তাহলে এই রেখাটা কি হচ্ছে? সমতল রেখা। আর এর উপর প্রত্যেকটা বিন্দুই সমদশায় অবস্থান করবে। তাহলে এখান থেকে যে তরঙ্গগুলো তৈরি হবে, সেই তরঙ্গ মানে এই তরঙ্গটার নাম হচ্ছে গৌণ অনুতরঙ্গ। তাহলে এখান থেকে যে তরঙ্গ তৈরি হলো সেটা হচ্ছে গৌণ অনুতরঙ্গ। এখন ধর কোনো একটা মুহূর্ত t=0 সময়ে একটা আলোক রশ্মি বা একটা তরঙ্গ এ বিন্দুতে পৌঁছেছে, ওই একই সময়ে একটা আলোক তরঙ্গ এই বিন্দুতে পৌঁছেছে। সেই বিন্দুটার নাম বললাম আমি, ধরে নে ডি বিন্দু বা ক্যাপিটাল সি বিন্দু বললাম। সি যেহেতু নিনি এখানে কোথাও, তাহলে আমি ধরে নিলাম যখন টাইমের ভ্যালু 0, তখন একটা তরঙ্গ প্রতিসারক তলের উপর এ বিন্দুতে আছে, অপর একটা তরঙ্গ কোথায় আছে? সি বিন্দুতে আছে। আলোক তরঙ্গ তো যাত্রা শুরু করবে। এখান থেকে ধর এখানে যখন আলো আসবে, তখন নিশ্চয় এখান থেকে আলো এদিকে কোথাও আসবে। আমরা জানি এই মাধ্যমে যত দূরত্ব যাবে, এই মাধ্যমে তত দূরত্ব যাবে না। কেন যাবে না? মিডিয়াম দুটো আলাদা। যদি এই মিডিয়াম আর এই মিডিয়াম যদি লঘু থাকতো, তাহলে এখানে যতটুকু দূরত্ব যেত, এখানে দূরত্বটা কি হতো? সেম হতো। তাহলে এখান থেকে সৃষ্টি এই তরঙ্গটার নাম হচ্ছে গৌণ অনুতরঙ্গ, এখান থেকে সৃষ্টি এই তরঙ্গটার নাম হচ্ছে গৌণ অনুতরঙ্গ। আর এই দুটোকে বলা হয় আপতিত তরঙ্গ। তাহলে মনে কর যে টি এর মান যখন 0 ছিল, তখন এখানে ছিল আলো আর এখানে ছিল। যখন সি থেকে একটা নির্দিষ্ট সময় যখন এফ এ আসবে, তখন এখান থেকে নিশ্চয়ই তরঙ্গটা এদিকে কোথাও আসবে। তাহলে টি সময়ে সি বিন্দু থেকে বা সি থেকে এফ পর্যন্ত যে দূরত্ব, অতএব টি সময়ে সিএফ বা দূরত্ব, সিএফ দূরত্ব সমান তাহলে কত আসবে? আমরা জানি দূরত্ব সমান সময় ইন্টু বেগ। তাহলে দেখ সময়টা কতটুকু? টি সময়ে গেছে, টি ইন্টু বেগটা কতটুকু? c1। তাহলে হচ্ছে c1 ইন্টু টি। সেই একই সময়ে যতটুকু সময় এখানে এসছে, ওই সময়ে এখানে কতটুকু আসছে সেটা আমরা বের করব। তাহলে ওই একই সময়ে এ বিন্দু থেকে তরঙ্গ যে দূরত্ব যায়, এ বিন্দু থেকে তরঙ্গ যে দূরত্ব যায় সেটা হলো ডি। যে দূরত্ব যায় সেটা হলো কি? সেটা হলো ডি। আমি বলে দিলাম ডি পর্যন্ত গেল, মোটামুটি এদিকে ডি ধর। আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার ডি, এতটুকু এসছে। তাহলে এই দূরত্বটুকু আমি বের করবো কত করে? তাহলে এডি এর মান, তাহলে দেখ এডি সমান কি? দূরত্ব ইজ ইকুয়াল টু একই রকম সময় ইন্টু ভেলোসিটি বেগ। তাহলে দেখ সময়টা কতটুকু? টি, যেহেতু একই সময়ে কতটুকু ভেলোসিটি এসছে? c2। তাহলে হচ্ছে c2 ইন্টু টি। তাহলে এডির দূরত্ব আর ওইদিকে আমরা দেখতে পেলাম যে সিএফ এর দূরত্ব, এটা কি সমান? সমান নয়, কারণ আমরা জানি এটা হচ্ছে এয়ার মিডিয়াম, এখানে দূরত্ব বেশি যাবে, এখানে দূরত্ব কি যাবে? কম যাবে। এবার ধর এটা একটা আমরা কি করলাম? ব্যাসার্ধের বৃত্তচাপ করলাম। মানে একটা নির্দিষ্ট সময়ে কত দূরত্ব গেছে, সেই দূরত্বের সমান নিয়ে বা সেই দূরত্বটাকে নিয়ে আমরা একটা ব্যাসার্ধ অঙ্কন করলাম বা বৃত্তচাপ দিলাম। এর উপর যদি আমরা স্পর্শক অঙ্কন করি, ভালো করে দেখবি, এর উপর কি করলাম? স্পর্শক অঙ্কন করলাম এফ বিন্দু পর্যন্ত। কোথা পর্যন্ত? এফ বিন্দু পর্যন্ত স্পর্শক। এই পয়েন্টটা থেকে এফ বিন্দু পর্যন্ত স্পর্শক। যে কোনো বিন্দু, ধর এটা একটা বিন্দু, এর উপর যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে বিন্দুর সাপেক্ষে স্পর্শকের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এই বিন্দুটা বা ডি বিন্দু থেকে যদি স্পর্শক অঙ্কন করি, তাহলে এইটুকু কোণের মান কত হবে? সবসময় 90। জেনে রাখবি, আমাদের আঁকতে গিয়ে 90 না হোক, কিন্তু আমরা জানি এটা হচ্ছে একটা বৃত্তচাপ। কারণ এখানে যত দূরত্ব গেছে সেই সময়ের দূরত্ব নিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করেছি। এই বৃত্তচাপের উপর স্পর্শক দিলাম যেটা এফ বিন্দুতে ছেদ করেছে। তাহলে স্পর্শক সবসময় কত ডিগ্রিতে হয়?
তাহলে এইটুকু যদি 90 হয় তাহলে এই পুরোটুকুর কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি। দেখ বুঝে গেছি, আর কিচ্ছু লাগবে না। তাহলে এইটুকু 90 হলে এইটুকু কত? 90 ডিগ্রি। আমরা এখানে শুধু একটাই কথা লিখবো যে স্পর্শকটি এফ বিন্দুতে ছেদ করেছে। স্পর্শকটি ডি বিন্দুতে অঙ্কিত স্পর্শক এফ বিন্দুতে ছেদ করেছে। এফ বিন্দুতে ছেদ করেছে। এবার তোরা দেখ, এইটুকু রাফ, তুই দিতেও পারিস নাও দিতে পারিস। এবার তোরা দেখ যে এইটুকু কোণের মান কত আছে বল। আমি নামগুলো দিয়ে দিই সবটার। এটার নাম দিয়ে দিলাম এন ড্যাশ, এটার নাম দিয়ে দিলাম এন। এইটুকু কোণের মান কত আসবে? এইটুকু এস এফ ডি, ত্রিভুজ এ এফ ডি এর ক্ষেত্রে এখান থেকে প্রমাণ শুরু। দেখ ত্রিভুজ এ এফ ডি এর ক্ষেত্রে যে কোণটার কথা বললাম এ এফ ডি, এর মানটা কত? কোণ এ এফ ডি, যেহেতু তোরা জ্যামিতি ভালো জানিস, এই এ এফ ডি এইটুকু কোণকে আমরা বলতে পারি কিভাবে? টোটাল এতটুকু কোণ থেকে এইটুকু বাদ, টোটাল এতটুকু থেকে এইটুকু বাদ, এটাকে আমি এন ডবল ড্যাশ মনে করলাম। তাহলে টোটাল কোণটুকু কত? দেখ এ এফ এন ডবল ড্যাশ। আমি আর লিখছি না, এইটুকু কোণ কত? 90। সেখান থেকে এইটুকু বাদ দিব, তাহলে আমি বলতে পারি 90 মাইনাস এইটুকু কোণ, এইটুকু কত? ডি এফ এন ডবল ড্যাশ। তাহলে ডি এফ এন ডবল ড্যাশ। এখন তোরাই বল 90 মাইনাস ডি এফ এন ডবল ড্যাশের মান কত? এইটুকুর মান কত? এই টোটালটুকু কত? 90 থেকে আর বাদ, তাহলে এইটুকু কত টিকছে? 90 মাইনাস আর। এইটুকু কোণের মান হলো কত তাহলে? 90 মাইনাস আর। তাহলে 90 মাইনাস আর ক্যালকুলেশনে কত টিকবে? 90 মাইনাস 90 প্লাস আর ইকুয়ালস টু তাহলে কত? পেয়ে গেলি। তাহলে এই কোণটার মান কত? আর। এবার দেখ একই রকম ভাবে এই কোণটার মান কত বল। দেখ ভালো করে, ত্রিভুজ এসিএফ, ত্রিভুজ এসিএফ এর ক্ষেত্রে সিএএফ, কোণ সিএএফ সমান কত? দেখ 90 মাইনাস, কারণ দেখ এই যে কোণটা লাগবে, এই টোটাল কোণটুকু কত? এই যে এইটুকু 90, এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে বিভেদ্য, মধ্যবর্তী কোণ কত? 90 থেকে এইটুকু বাদ দে, তাহলে এইটুকু কোণের মান কত? দেখ 90 মাইনাস আই। তাহলে আমি লিখতে পারি 90 মাইনাস অফ আই, তাহলে কত আসছে? 90 মাইনাস 90 প্লাস অফ সমানই তাহলে কত? আই। পেয়ে গেলি। এবার তোরা দেখ আমি করলাম কি, এই ত্রিভুজের ক্ষেত্রে ওই গল্প সাইন আর বার করছি, এই ত্রিভুজের ক্ষেত্রে সাইন আর। তাহলে অতএব ত্রিভুজ এসিএফ এর ক্ষেত্রে সাইন আর সমান কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে কি লম্ব, আর এটা যদি সমকোণ তাহলে এটা হচ্ছে অতিভুজ। তাহলে লম্বটার মান কত? দেখ এটার মান বের করছে, দূরত্বটা কত আছে দেখ C2T। তাহলে এই দূরত্বটার মান বের করা আছে, সেটা হচ্ছে কত? C2T লম্ব বাই অতিভুজটার মান কত? AF। অনুরূপে ত্রিভুজ এসিএফ এর ক্ষেত্রে, এসিএফ এর ক্ষেত্রে তাহলে দেখ সাইন আই সমান কত বল? এডিএফ, এডিএফ, হ্যাঁ এটা। তাহলে এসিএফ এর ক্ষেত্রে কি একই রকম? দেখ লম্ব বাই অতিভুজ, লম্বটা কত আসবে? C1T, অতিভুজটা কত আসবে? AF। তাহলে অতএব সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু C1T বাই AF ডিভাইডেড বাই C2T বাই তাহলে কত? AF AF কেটে গেল, C1T বাই কত? C2T, TT চলে গেল, C1 বাই C2 আগে বের করে রেখেছি, সমানই হচ্ছে μ2 বাই μ1। তাহলে সাইন আই বাই সাইন আর ইকুয়ালস টু μ2 বাই μ1 প্রুভ হয়ে গেছে। এটা হচ্ছে স্নেলের সূত্র। কি করবি দেখ তোদের কাজ, ছবিটাই মেন বোঝা, প্রমাণ হচ্ছে এইটুকু, প্রমাণ হচ্ছে এইটুকু। এটা হচ্ছে রাফ, এটা হচ্ছে রাফ। তুই ভাষাকে লিখবি, বেশি লিখতে যাবি না। পরীক্ষা সেন্টারে যদি সময় থাকে তাহলে ভাষা দিবি, যদি সময় না থাকে তাহলে বলবি প্রদত্ত চিত্রানুযায়ী পাই।
টিচার চিত্র ধরে ধরে খুঁজে খুঁজে অ্যান্সার মিলিয়ে নেবে। তার মানে এইগুলো তুই চিত্র ধরেই কাজ করেছিস। যদি কেউ ভাষা লিখতে চাস, দেখ কি লিখবি, ছবির বাইরে একটুকু লিখবি না। বলবি এক্স ওয়াই একটি প্রতিসারক তল যেখানে দুটি স্বচ্ছ মিডিয়ামকে বিভেদ তৈরি করেছে, বা দুটি স্বচ্ছ মিডিয়ামের বিভেদ তলকারী প্রতিসারক তল, বা বিভেদ তল হলো কি এক্স আর ওয়াই। একটি মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ1, সেই মাধ্যমের ভেলোসিটি c1, অপর মাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ2, সেই মাধ্যমের ভেলোসিটি কত হচ্ছে c2। m1a আপতিত বা m1a ও m2f আপতিত সমান্তরাল রশ্মি, যেখানে এসি হচ্ছে আপতিত সমতল তরঙ্গ মুখ। হয়ে গেল এটুকু। এবং এ m1 ড্যাশ এফ m2 ড্যাশ হলো প্রতিসৃত সমান্তরাল রশ্মি, যেখানে ডিএফটা হচ্ছে প্রতিসৃত সমতল তরঙ্গমুখ। এটুকু বলতে পারবি না? দিয়ে দিলি। যেখানে এ এন অভিলম্ব আর এফ এন ড্যাশ হচ্ছে এফ বিন্দুতে অভিলম্ব। যখন টি এর মান 0, তখন একটি আলোকরশ্মি বিভেদ তলে পৌঁছে গেছে, ওই একই সময়ে অপর আলোকরশ্মি সি বিন্দুতে। সি বিন্দু থেকে টি সময়ে এফ পর্যন্ত দূরত্ব এটা, ওই একই সময়ে অন্য মাধ্যমে যে দূরত্ব সেটা হচ্ছে এটুকু। বাকি প্রমাণ পারলে লিখবি, নাহলে লিখতে যাবি না। শুধু ছবি ধরে লিখবি কোনটা আপতিত, কোনটা প্রতিসৃত, কোনটা সমতল আপতিত, কোনটা প্রতিসৃত সমতল, এইটুকু লিখবি। বাকি কিছু লিখবি না। টোটাল 3 নাম্বার থাকবে কোশ্চেনে।